নমস্কার। এই গত দুদিনে যাদবপুর নিয়ে নাটক বলুন, ডিগবাজি বলুন, তার একটা চূড়ান্ত প্রতিযোগিতা হয়ে গেল বলা যেতে পারে। সে আগে পাড়ায় পাড়ায় নাট্যোৎসব হতো, সেখানে বিভিন্ন লোকজন নাটক করতেন এবং তাদের মধ্যে কে সেরা বেছে নেওয়া অনেক সময় খুব কঠিন হয়ে যেত, কারণ নাট্যচর্চার একটা ইতিহাস তো পশ্চিমবঙ্গে আছে। তো এখানেও অবিকল সেই জিনিস। এই ঘটনাগুলোর মঞ্চে নামিয়ে দিলে কে জিতবেন বলা খুব শক্ত। তো এর একজন প্রধান চরিত্র অতি অবশ্যই যাদবপুরের মাননীয় বিধায়িকা শ্রীমতী শর্বরী মুখোপাধ্যায়। তো ওকে আগে আমি চিনতাম না, শুনেছিলাম সিরিয়াল করেন, কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু এই দুদিনে যা পারফরমেন্স দেখলাম, মুগ্ধ বললে কম বলা হয়। তো উনি অভিনেত্রী এটুকু জানা ছিল, কিন্তু এত ভালো কে জানতো। তা আপনাদের আগেই বলেছি, সবাই জানেনও যে যাদবপুরে সারা রাত জুড়ে দুদিন আগে একটা তাণ্ডব হয়েছিল। তো সেই তাণ্ডবের আগে শর্বরী দেবী একটা অসম্ভব ভালো বক্তব্য দিয়েছিলেন। তো সেটা আপনাদের আগেও শুনিয়েছিলাম, কিন্তু পুরোটা শোনায়নি, কেটে ছেটে শুনিয়েছিলাম। আজকে একটু শেষের দিকটা শোনাবো, আরেকবার শুনে নিন। দেশ বিরোধী স্লোগান, ইন্ডিয়ান আর্মি রেপ আস, একথা বলবার সাহস কারা দেখাচ্ছে? টুকরা টুকরা গ্যাং যারা এখানে এসে আফজল তেরে সাথ রহেঙ্গে, এই ধরনের কথা যারা বলে, দেশ কো টুকরে করেঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি মনে করেছেন যাদবপুরটাকে? কি মনে করেছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকে নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন? এটা কোথাও চলবে না, এটা বলে রাখলাম। যাদবপুরে তো নই। আপনারা জানেন না যে 352টা বুথে একটা বুথ জিতেছে সিপিএম? তাই জ্বালা লাগছে না? জ্বালা লাগছে আপনাদের? বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ছোট লোক বলছে, সিভিল ক্লাস বলছে। বাহ সৃজন, বাহ বাহ, লজ্জা 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 সৃজন। আপনাদের সমস্ত লোক সিভিল ক্লাস বলছে আমাদের ছেলেদের, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ছোট লোক বলছে। এইটা আপনাদের শিক্ষা, আপনাদের সংস্কৃতি। ভিসি কোথায়? প্রশ্ন করছি, ভিসি এখনো আসেনি কেন? আমাদের ছেলেরা ইলিগাল রেজিস্টার কোথায়? কোথায় সেলিম বক্স মন্ডল কোথায়? কেন আসছে না এখানে? আসতে হবে এখানে। এবং আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম, আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তো ভঙ্গি নিয়ে বলার কিছু নেই, অসাধারণ ভঙ্গি, সে তো আগের দিনই বলেছি। কিন্তু একটা কথা উনি খুব জোর দিয়ে বললেন যে কাউকে ছাড়বো না বা এই জাতীয় কিছু কথা। তারপর খুব জোর দিয়ে বললেন সারা রাত তাণ্ডব চলবে, কাউকে ছেড়ে দেবো না। তো কায়দাটা খুবই নাটকীয়। তো সেই অনুযায়ী তো একদম সারা রাত ধরে ভীষণ তাণ্ডব চললো। সে নিয়েও আমরা একটা অনুষ্ঠান করেছি। ওর নির্দেশে চলেছে কিনা বলতে পারবো না, কিন্তু উনি যদি ভবিষ্যৎবাণী করে থাকেন বা কিছু একটা কথা বলে থাকেন, অবিকল সেই কথা অনুসারে সারা রাত তাণ্ডব চলেছিল। এবং সেখানে ছাত্রদের একটা অরবিন্দ ভবনে ঢুকিয়ে ফেলে বাইরে থেকে বিভিন্ন জিনিস টিনিস ছোঁড়া হয়েছিল, আগুন ছোড়া হয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল, বিভিন্ন পতাকা পোড়ানো হয়েছিল। এবং এখন জানতে পারছি যে শিল্পাচার্য নন্দলাল বসুর যে এমব্লেমটা ছিল বানানো, সেটাও ভেঙে ফেলা হয়েছে। তো আমাদের বিশেষ কারো সন্দেহ ছিল না যে এটা বিজেপি এবং এবিভিপির যৌথ কীর্তি। তো জয় শ্রীরাম ধ্বনি ছিল, তারপর লাইভ টেলিকাস্ট ছিল, টেলিকাস্ট নয় ওয়েবকাস্ট ছিল। তো এই বাজারে এইসব বিজেপি ছাড়া আর কেই বা কী করবে? এবং তারপর এটা ঘটে যাওয়ার পর আমরা দেখলাম যে চারদিকে বিজেপি সমর্থকরা লাফাচ্ছেন, যাদবপুরে কেমন দিলাম, কে মার খেয়েছে সে কথাও বেরিয়ে এলো। শুনলাম যে নিখিল দাস বলে একজন এবিভিপির নেতা নাকি মার খেয়েছেন। তো তিনি আবার নাকি সেই হোক কলরব আগে যে হয়েছিল, যাকে নিয়ে আন্দোলন শুরু, যিনি নিগ্রহ করেছিলেন এই অভিযোগে আন্দোলন শুরু, তিনি সেই অভিযোগের কেন্দ্রে ছিলেন। তো যাই হোক, তো তাণ্ডব হলো, তর্জন গর্জন তারপর চললো। যেরকম হবার আমাদের কোনো সন্দেহ ছিল না, যা হবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, যাদবপুরেও তাই চলেছে। কিন্তু তাহলে তার নাটক হতো না। এরপরেই শুরু হলো নাটক। তো প্রথমেই চলে এলেন বিজেপির মাননীয় সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য।
তো তিনি একটা বিবৃতি দিলেন। বিবৃতিতে তো একটা জিনিস খুব পরিষ্কার, উনি সবসময় যেটা বলে থাকেন, এটা আমাদের সংস্কৃতি নয়। তারপর বলেন আমাদের লোকজন এরকম কিছু করেনি। কিন্তু এইখানে একটা অতিরিক্ত কথা বললেন, খুব পরিষ্কার বলে দিলেন যে এবিভিপি বিজেপির কেউ হয় না। তো তথ্যগতভাবে হয়তো সেটা ঠিক, হয়তো, কারণ এবিভিপি আর বিজেপি উভয়ই তো আরএসএস এর সঙ্গে সংযুক্ত। আরএসএস বসে আছে মাথায়, তো এবিভিপিকে বিজেপি বোধহয় নিয়ন্ত্রণ করে না, হতেও পারে। কিন্তু একদম যেটা বললেন সেটা হচ্ছে সংযোগকে সম্পূর্ণ অস্বীকার করা, ঠিক যেন ও আমার কেউ নয়, পিস্তুত ভাই হয়। তো এইটা যখনই বলে দিলেন তখনই তার মানে বিজেপি এই কাণ্ডের দায় নেবে না, একদম পরিষ্কার, খুব নাটকীয় কায়দায়। উনিও তো বেশ চমৎকার করে ব্যারিটোন ভয়েসে বলেন, টেনে টেনে। তো বলার পর বোঝা গেল যে বিজেপি এর দায় নেবে না। এখান থেকে শুরু হলো নাটক। এবং তারপর যে বিজেপির আগুন খেকো যে সমর্থকরা ছিলেন, যারা সমাজ মাধ্যমে চেঁচামেচি করছিলেন, তারা একটু চুপসে গেলেন। কিন্তু নাটক তো এইটুকুতেই শেষ নয়, তারপর হলো আরেক কাণ্ড। সাত সকালে উঠতেই দেখা গেল যে বাঙালি ভদ্রলোকদের যে বিবেক অন্তত আগে যাচ্ছিল, এবং বিজেপিরও যে বিবেক, যারা একদিন পর্যন্ত বহু কিছু প্রচার করে এসেছেন যা বিজেপির কাজে লেগেছে, তো সেই আনন্দবাজার পত্রিকা হঠাৎ সাত সকালে যাদবপুর নিয়ে হেডলাইন করে ফেললো গেরুয়া গুন্ডামি। তো যেটা লিখেছে ঠিকই লিখেছে উনি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই যে হঠাৎ করে তারা লিখে ফেললো, তো এইটা যে একটা বড় নাটক, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো আমি বাংলা চ্যানেল দেখি না এখন, বাংলা খবরের কাগজ পড়ি না, তাতেও দুনিয়ার কোনো খবর দেখে আমার আটকায় না, বরং বীজ থেকে মুক্ত থাকি। তো কথা হলো এইটা কি করে জানলাম, কারণ এইটা যেই হেডলাইন হলো প্রথম পাতায়, অমনি চারদিকে শোরগোল পড়ে গেল, নাটকের পর নাটক। প্রথমে রেখে গেলেন হিন্দু বীররা। তো তথাগত রায় সমাজ মাধ্যম খুলতেই দেখলাম হিন্দু বীররা খুব রেগে গেছেন। তো আমি তথাগত রায়কে নিয়মিতভাবে অনুসরণ করি, কারণ এইসব চ্যানেল ফ্যানেল অনুসরণ করার থেকে যে একদম খাস যে বিজেপির নেতা টেতারা আছেন তারা নিজেরা কি বলছেন সেগুলো দেখাই সব থেকে ভালো। তা তথাগত রায় লিখে দিলেন খুব পরিষ্কার, আনন্দবাজার আনন্দে লুঙ্গি তুলে গেরুয়া গুন্ডামি বলে লাফাচ্ছে। লুঙ্গি তুলে গেরুয়া গুন্ডামি বলে লাফাচ্ছে। তো খুব শিলিত ভাষা নয়, কিন্তু ঠিক আছে, এটাই তো প্রত্যাশিত। এই ধরনের ভাষা ওনাদের বিরুদ্ধে কেউ ব্যবহার করলে কপাত কপাত করে জেলে পুড়ছেন শুনছি, কিন্তু ওনারা ব্যবহার করতে পারেন, ছাড় আছে। তো ফলে আশ্চর্য হওয়ার কিছু নেই, লিখেছেন। কিন্তু তারপরে আশ্চর্য হয়ে গেলাম যে কিছু পরিচিত তথাকথিত বাম লিবারালও লুঙ্গি না তুলুন, সত্যি সত্যি উদ্বাহু হয়ে নেচে ওই প্রথম পাতার ছবি চারদিকে শেয়ার করছে। তো ভাবখানা এরকম যে দেখেছো খবরের কাগজ একবার একটা খবরে ছেপেছে, মানে খবরের কাগজ একটা খবর ছেপেছে, সেটাই একটা খবর। তো যারা লাফাচ্ছেন তাদের সংখ্যাটা আগের থেকে কম, অনেক কম, কিন্তু আনন্দের আতিশয্যটা দেখলাম অত্যন্ত বেশি। আগে শুধু রেফার করতেন, আনন্দবাজার অমুক বলেছে, এখন দেখি বাবা কেউ জানাচ্ছেন অভিনন্দন, কেউ জানাচ্ছেন সেলাম, কেউ এখনো লাল সেলাম জানাচ্ছেন বলে দেখিনি, কিন্তু বাকি সব কিছুই করে ফেলেছেন। তো যথারীতি সেগুলো কেন হয়েছে বুঝিনি, কারণ এটা তো ইনভেস্টিগেটিভ জার্নালিজম নয় যে গোপন কিছু খুঁড়ে বার করেছে যে সাংবাদিককে প্রচণ্ড একটা অভিনন্দন জানাতে হবে। তো জানা খবর আমরা সবাই জানি, আমরাও সম্প্রচার করেছি সাত সকালে, জানা খবর প্রথম পাতায় ছাপা হয়েছে। তো খবরের কাগজ খবর ছাপবে না তো কি পথের পাঁচালি ছাপবে? তো এতে অভিনন্দন জানানোর কি আছে বুঝিনি। তবে একটা জিনিস বুঝেছি যে এতে আনন্দবাজারের আনন্দ পাওয়ার কিছু নেই। মানে ব্যাপারটা কীরকম না, বছর বছর ধরুন একটা ছেলে অঙ্কে 13 পাচ্ছিল, একবার পেয়ে গেল হঠাৎ 99, তখন এরকম আনন্দ দেখা যায়। তো এই উচ্ছ্বাস আসলে 160 জনের মধ্যে 157 নম্বর যে ছেলেটি বা মেয়েটি ছিল তার হঠাৎ একবার ফুল মার্কস পেয়ে যাবার উচ্ছ্বাস, অচেনার আনন্দ বা দেজাভু। এককালে দেখতাম খবরের কাগজ খবর দেয়, এখন আবার খবর দিচ্ছে, অতীতকালে এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম বলে হঠাৎ আনন্দ পেয়ে গেলাম। তো সেই রকম একটা ব্যাপার। তো এতে আনন্দবাজারের খুব গর্বিত হওয়ার কিছু আছে বলে মনে হয় না, আনন্দ পাওয়ারও কিছু নেই, কিন্তু সে ঠিকই আছে, ওদের ব্যাপার, ওরা বুঝে নেবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে নাটকটা কোথায়, যারা উচ্ছ্বসিত তারা যে কি কারণে উচ্ছ্বসিত সেটা এত কিছু কিন্তু তলিয়ে ভেবে দেখেননি, তারা শুধুই নৃত্য করেছেন। তো ভাবটা হচ্ছে তাদের সম্পূর্ণ চিরশিশুর, মানে টোনটা হলো দেখেছো আনন্দবাজারও কিরকম আমার কথাই বলে দিল। তো ভাবটা চিরশিশুর কেন বলছি না, সেই ছোটরা বলে না মা মা আকাশের রং নীল না, তো সে জানে নীল, কিন্তু যতক্ষণ না পর্যন্ত মা এসে বলবে যে হ্যাঁ বাবা বা হ্যাঁ মা আকাশের রং নীল, ততক্ষণ শান্তি নেই। তো এইখানে সেই একই জিনিস পরিষ্কার জানি যাদবপুরে কি হয়েছে, কিন্তু যতক্ষণ না আনন্দবাজার বলে দিচ্ছে গেরুয়া গুন্ডামি,
ততক্ষণ ঠিক ভ্যালিডেশন পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে ভ্যালিডেশনের আকাঙ্ক্ষা, কেউ একজন বলে দেবে, আমাকে ভ্যালিডেট করবে, তবে আমি আনন্দ পাবো। তো এই যে ভ্যালিডেশনের আনন্দ, ছোটোবেলার অপুদুগ্গার মতো আনন্দ, এইটা চাপা পড়েছিল, এটা ফোয়ারার মতো কারো কারোর মধ্যে বেরিয়ে এসেছে। তো সে একটা চমৎকার নাটক। তো আনন্দবাজারকে নিয়ে আমার কিছু বলার নেই, খুব ভালো কাজ করেছে, খবরটা চেপেছে, এবার থেকে ফুল মার্কস পাক, আশীর্বাদ করি, সব পরীক্ষাতেই ফার্স্ট হোক। এবার যে 32 লক্ষ 35 লক্ষ বা 34 লক্ষ যাদের নাম বাদ গেছে, যাদের বাদ দিয়ে ভোট নাকি জনরায় হয়ে গেছে, তাদের নিয়েও কিছু লিখুক। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চারদিকে প্রচণ্ড বিক্ষোভ হচ্ছে, সেসব নিয়েও লিখুক। 157 নম্বর যে মিডিয়া র্যাঙ্কিং আছে, সেখান থেকে একার উদ্যোগে তুলে ভারতকে একে পৌঁছে দিক, খুব ভালো কথা। কিন্তু এই চিরশিশুদের এই নাটক দেখে আমি একটু চিন্তিত। তো এদের ছেলেমেয়েরা একদিকে ওই যন্ত্রমন্ত্র থেকে শুরু করে বাঁকুড়া পর্যন্ত মিডিয়াকে তুড়ি মেরে এত বড় একটা আন্দোলন করে ফেললো, আর এরা কিন্তু এখনও ভ্যালিডেশন খুঁজে যাচ্ছেন মিডিয়ার কাছ থেকে। তো খ্যাপা যেন খুঁজে ফেরে পরশ পাথর। তা আশ্চর্যের কিছু নেই, আশ্চর্য হচ্ছিও না যে আমাদের প্রজন্মের এত লোক রামদেব বাবার ভক্ত হয়, গণেশকে দুধ খাওয়ায়, উনিজির পিছনে লাইন দেয়, সন্ধ্যে থেকে ডিম মিডিয়া খুলে বসে থাকে আর ভাবে প্রচণ্ড সমাজ সচেতন হয়ে গেলাম, এবং গুজব তো হই হই করে ছড়ায়। তো এতে আশ্চর্যের কিছু নেই। আমার একটু খারাপ লাগছে আমার প্রজন্মের লোকজন বলে, কিন্তু এটা করে থাকে। তো আমাদের প্রজন্ম এটা অতি দুর্ভাগা প্রজন্ম। তো সে করতে থাকুক, কিন্তু ভাবুন যদি এরপরে আমরা কি নাটক দেখব, যদি ঈশ্বর না করুন মানে বিজ্ঞাপন বা অন্য কিছুর চক্করে আনন্দবাজারের পলিসি যদি আবার বদলে যায়, গেরুয়ার বদলে লাল কিংবা নীল সন্ত্রাস লিখে ফেলে, তখন এরা কি করবেন? আরেক দফা নাটক করবেন? গদি মিডিয়া ফিরে এসেছে বলে তো আগে বললেন যে কি ভালো কি ভালো, এখন বলবেন গদি মিডিয়া, এটা করবেন? তো তাও না হয় নাটক হবে মন্দের ভালো, নাকি ভেড়ার পালের মতো আবারও লাল কিংবা নীল সন্ত্রাস খুঁজে পাবেন, বলবেন যা বলেছে ঠিক বলেছে? সেটা এখনো জানি না, কিন্তু আপাতত যা নাটক দেখলাম সেটা যথেষ্ট। তো এইটা কিন্তু ভাববেন না নাটকের চূড়ান্ত স্তর। তো আমরা শুরু করেছিলাম সর্বরী দেবীকে দিয়ে, শেষ করব সেটাও। তো এই এত কিছু হলো, শ্রমিক ভট্টাচার্য আনন্দবাজার, এর মধ্যে একটা মিছিল হয়ে গেল যাদবপুরে, বড় দুটো কাণ্ড হয়েছে বলতে ভুলে গেছি। যাদবপুরে ছাত্রছাত্রীরা একটা বড় মিছিল হয়েছে, আর বিজেপির উদ্যোগে বা এবিভিপির উদ্যোগে, কার উদ্যোগে জানি না, একটা মিছিল হয়েছে, সেখানে 50 জন লোক এবং 50 জন পুলিশ ছিল। তো নিজেদের মিছিলে লোক হচ্ছে না, উল্টো দিকে শ্রমিক ভট্টাচার্য একরকম করে বলে দিচ্ছেন পিস্তুত ভাই হয়। আনন্দবাজার যারা একদিন বিবেকের কাজ করছিল তারা ধমকে দিচ্ছে। তো এত কিছু হওয়ার পর আমাদের মাননীয় সর্বরী দেবী আবার সিনে চলে এলেন। তো তার একটা সোশ্যাল মিডিয়া ক্লিপ চারদিকে ছড়িয়ে পড়লো, দেখলাম যে তিনি আবিষ্কার করে ফেলেছেন যে বিজেপি নানা জায়গায় কিন্তু গুন্ডামি করছে। তো ক্লিপটা আগে দেখুন। নমস্কার। যাদবপুর বিধানসভার বিধায়িকা হিসেবে আমি সর্বরী মুখার্জি একটি গুরুত্বপূর্ণ সূচনা দিচ্ছি। রাতের অন্ধকারে যারা হঠাৎ করে মুখে গেরুয়া আবির মেখে বিজেপির পতাকা হাতে তাণ্ডব করে বেড়াচ্ছেন যাদবপুর জুড়ে, তাদের প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে। এই অন্যায় আমরা মেনে নেব না। যারা দলের গায়ে কালিমা লিপ্ত করতে চাইছেন তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আমার প্রতিটি কার্যকর্তাকে বলছি, তৃণমূলের পার্টি অফিস লুট, পার্টি অফিস ভাঙা, দোকান লুট, বাড়ি বাড়ি গিয়ে থ্রেট, এই জাতীয় দুর্নীতির পূর্ণ কাজের থেকে বিরত থাকুন। আমি বারবার আপনাদের কাছে আবেদন করছি, এই অন্যায় কাজের থেকে বিরত থাকুন। আপনি কত বড় বিজেপি তা প্রমাণ করবার সময় এটা নয়। আমরা মানুষের ম্যান্ডেটে জিতেছি। যাদবপুরের মানুষ দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত যাদবপুর গড়ে তুলবো, এই অঙ্গীকারকে বিশ্বাস করে আমাদের 1 লক্ষের উপর ভোট দিয়েছেন। তাই আমাদের দায়িত্ব রয়েছে যাদবপুরের মানুষের প্রতি। আমাদের কার্যকর্তাদের বারবার অনুরোধ করছি, ভালো কথায় বলছি, যারা যারা এই কাজের সঙ্গে লিপ্ত আছেন শুধরে যান, শুধরে যান। যারা যারা এই কাজ করছেন তাদেরকে চিহ্নিত করছি আমরা। আর রাতের অন্ধকারে বিজেপি হওয়া যাবে না। রাতের অন্ধকারে যারা তৃণমূলের গুন্ডা বাহিনী, যারা প্রাণ বাঁচাতে আজকে বিজেপির পতাকা হাতে গেরুয়া আবির মেখে তাণ্ডব করছেন, যারা দলকে বেলাইন করবার চেষ্টা করছেন, তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। সতর্ক হয়ে যান, সচেতন হয়ে যান। আমি আমার কর্মীদের কাছে, আমার দেবতুল্য কার্যকর্তাদের কাছে হাত জোর করে আবেদন করছি, এই ধরনের কাজ থেকে বিরত থাকুন।
তো ভাবুন কি কাণ্ড, একদিন আগেই উনি বলছিলেন তাণ্ডব করে দেবো, আর তারপরেই উনি বিজেপির সমস্ত গুন্ডাদের, মানে যারা বিজেপির পতাকা নিয়ে গুন্ডামি করছে, বিজেপির গুন্ডা তারা নয়, তাদেরকে সাবধান করে দিচ্ছেন, সমস্ত কার্যকর্তাদের ও একটা সূচনা দিচ্ছেন, আবার বলে দিচ্ছেন যে গুন্ডামি কিন্তু কেউ সহ্য করবে না, এই জন্যে বিজেপিকে ক্ষমতায় আসা হয়নি। একে কি বলবো, হৃদয় পরিবর্তন বলতেই পারেন, বা উনি প্রথম থেকেই ওটা ভেবেছিলেন, তাও হতে পারে। কিন্তু আমি যেটা দেখলাম এর মধ্যে, সেটা হচ্ছে যে নাটক, এই যে প্রতিভা নাটকের, এটা কিন্তু আমি আর কারোর মধ্যে দেখিনি। এইটা খুব কাছাকাছি আসতে পারতেন রুদ্রনীল ঘোষ, তো তাকে নিয়ে একটা অনুষ্ঠান আমরা করেছি, কি প্রচণ্ড অসাধারণভাবে সমস্ত জমানায় নিখুঁতভাবে নিজের রোলটা পালন করে আসছেন তিনি, সে কথাও বলেছি। কিন্তু ওনার নাটকগুলো ধীর লয়ের, এরকম একদিনের মধ্যেই একটা ক্লাইম্যাক্স থেকে আরেকটা ক্লাইম্যাক্সে লাফিয়ে চলে যাওয়া, এইটা কিন্তু আমি সর্বরী দেবী ছাড়া আরও কিছু দেখিনি। আনন্দবাজার বললাম, তারাও লাইন বদলেছে, ভদ্রলোকেদের কথা বললাম, তারাও হঠাৎ চাপা উচ্ছ্বাস প্রকাশ করছেন, সবকটাই নাটক। কিন্তু এই সমস্ত নাটকগুলোকে যদি আপনি একটা নাট্য প্রতিযোগিতায় নিয়ে যান, তাহলে প্রথম স্থান অধিকার করবেন আমার ব্যক্তিগত মতে, আপনারা কি বলবেন জানি না, সর্বরী দেবী স্বয়ং, ওনার ধারে কাছে কেউ নেই। ফলে আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে যারা আবেদন করছি, এত ভালো প্রতিভা যা, তাকে কিন্তু ফেলে রাখা উচিত নয়, নষ্ট করা উচিত নয়। অবিলম্বে সর্বরী মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী করে দেওয়া উচিত। তো এই নিয়ে হয়তো অনেকে দ্বন্দ্বে ছিলেন, রুদ্রনীল ঘোষকে করা হবে নাকি অগ্নিমিত্রা পালকে করা হবে, আরেকজন আছেন পাপিয়া অধিকারী, কাকে করা হবে। তো ওনারা কি করবেন, ওনারা ঠিক করবেন। কিন্তু আমার ব্যক্তিগত মত এই ব্যাপারে, সর্বরী মুখোপাধ্যায়ের কাছাকাছি কেউ নেই, তাকেই মন্ত্রীটা করা হোক। তো এই দাবি যারা সমর্থন করলেন, বিজেপির কেউ দেখছেন কিনা জানি না, যদি আপনাদের চেনাশোনা কেউ থাকে তা অবশ্যই পাঠিয়ে দিন। আর যদি বিজেপির সমর্থক নাও হন, জনমত সংগঠিত করতে গেলে যাদের যাদের এই ভিডিও দেখা উচিত মনে করছেন তাদের সবাইকে পাঠিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর রোজ যেটা বলি যে গুরু চণ্ডালী লিখে সার্চ একটা দেবেন, তারপর আসবেন, কারণ মোটামুটি রোজ যে অনুষ্ঠান থাকে সব সময় ফিরে পাবেন না, সার্চ করে আসতে হবে, এইটুকু করতেই পারেন। তো আমরা এইরকম অনুষ্ঠানই নিয়মিতভাবে করব, যা মনে হয় তাই বলবো। যদি পছন্দ হয় দেখবেন, বন্ধুদের পাঠাবেন। আর আমাদের সঙ্গে যদি যোগাযোগ রাখতে হয়, তাহলে কলেজ স্ট্রিটে পুটিরামের উল্টো দিকে আমাদের বইয়ের দোকান আছে, সেখানে চলে আসবেন, বই নেড়ে চেড়ে দেখবেন। আমি থাকবো না, কিন্তু নেড়ে চেড়ে দেখতে তো আমাকে লাগে না। এছাড়াও মন্তব্য করতে পারেন, এখানে মন্তব্য করতে পারেন আমাদের সাইটে guruchandali.com, মন্তব্য করুন। যারা যোগাযোগ তৈরি হোক, আমরা সমস্যাটা এই সমস্ত আওয়াজগুলো তুলতে থাকি। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।